নমস্কার। বেদান্ত হিলিং সনাতনী প্রচার পর্বে সকলকে স্বাগত। সনাতনী মনোভাবাপন্ন প্রত্যেকটি মানুষকে হৃদয় থেকে অভিনন্দন। এবং আজকের যে সনাতনী প্রচার পর্বের বিষয়বস্তু রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা অত্যন্ত সংবেদনশীল এবং অত্যন্ত মানুষের কাছে কৌতূহল সৃষ্টিকারী। কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা মানুষের মধ্যে এক অনন্তকাল ধরে প্রশ্নের মধ্যে তাকে ঘেরাটোপে বেঁধে রেখেছিল। তাকে সেই প্রশ্নের উত্তরগুলো পেতে নানা দিকে হন্যে হয়ে ঘুরতে হয়। তারা মনের অন্তরতম গভীরতম অংশে তাদের লুক্কায়িত সেই প্রশ্নের প্রতিচ্ছবি সব সময় তাদেরকে হাতছানি দিয়ে ডাকে। তা হলো যে পূর্বজন্মে আপনি কে ছিলেন, পূর্বজন্মে আপনার কর্ম কি ছিল, পূর্বজন্মে আপনার বাসস্থান কি ছিল, পূর্বজন্মে আপনার যে অসম্পূর্ণ কার্য কি ছিল, যে আপনাকে আত্মার সাথে সাথে পরিবর্তন শরীরের হলেও সেগুলো কিন্তু পরিবর্তন হয়নি, সেগুলোকে কিন্তু বহন করে নিয়ে আসতে হয়েছে এই জন্মেও। কারণ আমরা জানি যে দেহের মৃত্যু হলেও আত্মার কোনো মৃত্যু হয় না। তাই আত্মা পূর্বজন্মে বা গত জন্মে যে সমস্ত কর্মের মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছিল, যে সমস্ত কর্ম তার জীবনের সঙ্গী হয়েছিল, যে সমস্ত মানুষজন তার পরিবারের অংশ ছিল, যে সমস্ত স্থান তার কর্মের জায়গা ছিল, তার বাসস্থান ছিল, যে সমস্ত যে তার সততা, তার ন্যায়পরায়ণতা অথবা তার মিথ্যাচারিতা মানুষকে ক্ষতিগ্রস্ত করেছিল, প্রত্যেকটা বিষয় কিন্তু তাকে বহন করে নিয়ে আসতে হচ্ছে তার পরবর্তী জন্মে। তাই মানুষকে সর্বদাই তার কর্মের দিকে লক্ষ্য রাখতে হবে, কর্মের দিকে ধ্যান রাখতে হবে, যাতে তার কর্ম এমন না হয়ে যায় যে পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে তাদেরকে বহন করে নিয়ে আসতে অনেক কষ্ট করতে হয়। তাই জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। কারণ আমাদের বৈদিক শাস্ত্রে এই বিষয়ে অনেক গভীরতম রিসার্চ রয়েছে। সেইগুলো যদি আমরা অন্তরের গভীরতম স্থানে গিয়ে সেই রিসার্চগুলোকে নিয়ে দেখি, সেগুলোকে নিয়ে আমরা যদি কালচার করি, তাহলে বুঝতে পারবো আমাদের বৈদিক শাস্ত্র কতটা বেশি বহুমূল্যবান সম্পত্তি আমাদের কাছে রেখে দিয়ে গেছে, অথচ তা অবহেলায় চারিদিকে নষ্ট হচ্ছে। আমরা তা শিখতে পারছি না। আমরা যে সমস্ত বিদ্যার দিকে আমরা নজর দিয়েছি তার জীবনের কিয়দংশ কাজে আসে কিনা জানি না, কিন্তু বৈদিক শাস্ত্রের প্রচুর জিনিস রয়েছে, প্রচুর তথ্য রয়েছে, প্রচুর জ্ঞানের অমূল্য ভাণ্ডার রয়েছে, যা মানুষের জীবনকে বদলে দিতে পারে, মানুষের চিন্তা ভাবনাকে বদলে দিতে পারে, মানুষের কার্যধারাকে বদলে দিতে পারে। তাই বৈদিক শাস্ত্রকে আপনার অধ্যয়ন করুন, শিখুন, পড়ুন, জানুন এবং নিজে পরিবারের লোকজনকেও জানান এবং আশেপাশের সমস্ত সমাজ ব্যবস্থাকে সেই কালচারের মধ্যে নিয়ে এসে এক সুন্দর মনোরম এই সমাজ ব্যবস্থা গড়ে তুলুন। এই পৃথিবীর বুকে অন্তহীন যে যাত্রা, সেই অন্তহীন যাত্রার মধ্যে যে ভালোবাসার প্রেমের বাণী এই সনাতনীরা বারে বারে ছড়িয়ে দিয়েছে, তার মধ্যে মানুষে মানুষে বিভেদ ঘুচে যাক, শুরু হোক নতুন প্রেম বন্ধন। তাই চারিদিকে জয় জয়কার সনাতনের, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমরা জানি পূর্বজন্মের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ শাস্ত্র থেকে অনেক কিছু জানা যায়। পূর্বজন্মের ক্ষেত্রে যে কুণ্ডলী রয়েছে, অর্থাৎ তার যে জন্মগত ছক বা চার্ট রয়েছে, সেই জন্মগত ছক বা চার্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ঘর হচ্ছে পঞ্চম ঘর। এই পঞ্চম ঘর থেকে সে তার কি কর্ম সে গত জন্মে করেছেন এবং
কিভাবে তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সেই পঞ্চম ঘরের প্রভাব কিভাবে আসছে তা আমরা জানতে পারি। তার সাথে সাথে 12 নম্বর যে ঘর রয়েছে 12th হাউস, অর্থাৎ 5th হাউস এবং 12th হাউস, এই দুটো হাউসকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করি তাহলে পূর্বজন্মের অনেক কিছু আমরা জানতে পারবো। অর্থাৎ পূর্বজন্মে তার কর্ম কেমন ছিল, তার ব্যবহার কেমন ছিল, তার আয়ু কেমন ছিল, তার স্বভাব কেমন ছিল, সেই বিষয়গুলো আমরা এই পঞ্চম ঘর 5th হাউস এবং 12th হাউস 12 নম্বর বা দ্বাদশ ঘর থেকে আমরা জানতে পারি। এই বিষয়গুলো প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হবে, কারণ প্রত্যেকের জন্মছকে পঞ্চম হাউস এবং 12th হাউস অন্য কথা বলবে। সুতরাং প্রত্যেকের পৃথক পৃথকভাবে আমাদের ওভারঅল কিছু বলা যাবে না। সেক্ষেত্রে ব্যক্তিগত চার্ট থেকে পঞ্চম এবং দ্বাদশ যে ঘর রয়েছে সেগুলোকে কিন্তু ভালো করে বিচার করতে হবে। এগুলো কিন্তু বিচার্য বিষয়। তার সাথে সাথে জন্মছকে কেতুর অবস্থান কিন্তু অনেক বড় অর্থ নির্দেশ করে, কারণ কেতুর অবস্থান থেকে বোঝা যায় যে কি কি কাজ তার অসমাপ্ত রয়ে গেছে পূর্বজন্মে। অর্থাৎ জাতক বা জাতিকার কোন কোন কাজ সে করতে চাইতো বা চেয়েছিল কিন্তু কমপ্লিট করতে পারেনি, সম্পূর্ণ করতে পারেনি, করে উঠতে পারেনি। অর্থাৎ যে সমস্ত কাজ তারা কমপ্লিট করে উঠতে পারেনি, যে সমস্ত বিষয়গুলো তারা কমপ্লিট করে উঠতে পারেনি, কিন্তু মন থেকে তাদের চাহিদা ছিল সেই সমস্ত কাজ তারা সম্পাদন করবেন, সম্পূর্ণ করবেন, কিন্তু কোনো কারণে সেগুলো শেষ হয়ে ওঠেনি। সুতরাং সেই সমস্ত কাজগুলো এই জন্মে এসে সে আবারও করার জন্য কিন্তু এগিয়ে যাবে, তার মনের মধ্যে সেই কাজগুলো থাকবে। সেটা আমরা কেতুর অবস্থান গ্রহগত চার্টে, কেতুর পজিশন প্রত্যেকের আলাদা আলাদা থাকবে, সেই কেতুর পজিশন থেকে আমরা বুঝতে পারবো। এবং কেতুর এই পজিশন থেকে সেই ব্যক্তির গত জন্মে কারা শত্রু ছিল, কারা শত্রুতা করেছে এবং কারা তার বিরুদ্ধে নানা রকম কুৎসা করেছিল, ষড়যন্ত্র করেছিল, সেগুলো বুঝতে পারবো। অর্থাৎ কেতু এখানে একটা বিরাট বিচার্য বিষয়, যেখান থেকে পূর্বজন্মে তার অসমাপ্ত কার্যাবলী কি কি ছিল সেগুলো আমরা জানতে পারবো। আবার নবম অধিপতির থেকেও আমরা বুঝতে পারবো তার কি কি কাজ সে করত এবং তার বাসস্থানের বিষয়গুলো আমরা জানতে পারবো। অর্থাৎ কেমন তার পরিবার মণ্ডলী ছিল তার নবমপতি নির্দেশ করবে। তার পরিবার মণ্ডলী কেমন ছিল, তার সঙ্গে সহাবস্থান ছিল, বন্ধুত্বপূর্ণ ছিল, না শত্রুতা ছিল, না বিপরীত মনোভাবাপন্ন ছিল। এই সমস্ত বিষয়গুলো নবমপতি থেকে জানা যাবে। অর্থাৎ তার বাসস্থান, তার অবস্থান, তার কর্মক্ষেত্রের অবস্থান, তার জিওগ্রাফিক্যাল তার যে অবস্থান ছিল, তার যে পজিশন ছিল, সেগুলো জানতে পারবো এই নবমপতি থেকে। তার পরিবারের কে কে ছিল, কি অবস্থায় ছিল, কেমন তাদের সঙ্গে সম্পর্ক ছিল, তাও নবমপতি থেকে আমরা জানতে পারবো। আবার বিভিন্ন গ্রহের বক্রী অবস্থান, এই বক্রী অবস্থান কেন হচ্ছে, বা বিভিন্ন বিষ যোগ, যে বিষের দোষ থাকে বিভিন্ন গ্রহের সঙ্গে বিভিন্ন গ্রহের মিলের ফলে বিষ একটা দোষ তৈরি হয়, যোগ তো নয়, সেগুলো দোষ তৈরি হয়। কাল সর্প দোষ, বক্রী গ্রহের অবস্থান, কাল সর্প দোষ, বিষ দোষ, এই সমস্ত দিক থেকে আমরা বুঝতে পারবো তার যে অবস্থান পূর্ব জন্মে ছিল, কোন কোন জায়গা থেকে তার ভুল ভ্রান্তি হয়েছিল, কি কি অপরাধ, কি কি সে করে বসেছিল, কি কি বিষয়গুলো যা করা উচিত ছিল না সেগুলো করেছে, তার ফলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের অনেক অপকার হয়েছে, অনেকের অনেক ক্ষতি হয়েছে, অনেকে অনেক অভিশাপ দিয়েছে, অনেকের চোখের জল তার জন্য ফেলতে হয়েছে। তাহলে এই বিষয়গুলো থেকে আমরা জানতে পারবো কালসর্প দোষ, বিষ দোষ এবং অন্যান্য গ্রহের যে বক্রী অবস্থান, সেই বক্রী অবস্থানের ফলে তার গ্রহ যে চার্ট রয়েছে সেখান থেকে আমাদের ক্যালকুলেশন করে বার করতে হবে। তাহলে বুঝতে পারবো তার বিগত জন্মগুলোতে সে কি কি খারাপ কর্ম করেছিল। সুতরাং আবার বিভিন্ন ধরনের যে যোগ তৈরি হয়, সেই যোগগুলো যেমন গজকেশরী যোগ হতে পারে, এই ধরনের অসংখ্য যোগ হতে পারে, বুধাদিত্য যোগ হতে পারে। এই যোগগুলো
থেকে বোঝা যায় যে গত জন্মে সে কি কি পুণ্য কাজ করেছিল, তার কর্মের মধ্যে পুণ্য কি কি ছিল, পুণ্য কর্ম কি কি করেছিল, সেগুলো আমরা বিগত জন্ম থেকে বার করতে পারবো। অর্থাৎ বিভিন্ন ধরনের যে গ্রহ চার্টের মধ্যে তার ব্যক্তিগত জন্ম ছকের মধ্যে যে সমস্ত যোগগুলো তৈরি হয়েছে, সেই ভালো যোগগুলো থেকে তার পুণ্য কর্মের ইতিহাসও গত জন্মে কি ছিল তা আমরা বার করে নিতে পারবো। অনেকে দেখবেন ছোটবেলা থেকে খুব সুন্দর গান করে, তাহলে কি গান সে 3 বছর বয়সে সব শিখে নিয়েছে? না, সে গত জন্ম থেকে সেগুলো ক্যারি ফরওয়ার্ড হয়ে আসছে, বহন করে নিয়ে আসছে। অনেকে ছোটবেলা থেকে খুব খেলতে পারে, নানান ধরনের খেলায় খুব পটু, তাকে শেখাতে হয়নি, ছোট থেকেই ব্যাট ধরেছে, বল ধরেছে, নানান ধরনের ইনডোর আউটডোর গেম করছে, দৌড়াদৌড়ি সমস্ত কিছু করছে। তাহলে সে কি ছোটবেলায় সব শিখে নিল? না, সেগুলো নিয়ে কেউ কোনো সাহিত্যে বা কোনো ভাষায় বা কোনো পড়াশোনার সাবজেক্টে খুব দক্ষ হয়ে যায়। অনেকে ইংলিশ ছোট থেকে খুব ভালো করছে, তাহলে কি ইংলিশ সে এখানে এসে শিখে নিল ছোটবেলায়? বাকিরা তো পারলো না। একই স্কুলে, একই টিচারের কাছে, একই মানুষ, একই প্যারেন্টসের কাছে পড়াশোনা করছে, 2 ভাই 2 বোন সেগুলো করতে পারছে না। কিন্তু একজন ভালো পারছে, নিজেই পেরে যাচ্ছে। সেগুলো সমস্ত গত জন্ম থেকে তারা বহন করে নিয়ে এসেছে। হঠাৎ করে ছোটবেলায় সে শিখে উঠতে পারেনি। অনেকে খুব ভালো আঁকা করছে, কোনোদিন আঁকা স্কুলে যায়নি, আঁকা টিচারের কাছে শেখেনি, আঁকা শেখায়নি কেউ, তাকে কিচ্ছু শেখায়নি, অথচ সে খুব ভালো আঁকা করছে। সে কিভাবে সে খুব ভালো আঁকা করতে পারছে? কারণ সে পূর্ব জন্মে সেই জিনিসগুলো সে মাথায় করে নিয়ে এসেছে, সে নিজেও জানে না। অনেকে জাতিস্বর হতে পারে। জাতিস্বর মানে কাকে বলে? জাতিস্বর যে গত জন্মের অনেক কিছু তথ্য, অনেক কিছু স্মৃতি নিজের সাথে নিয়ে এসেছে এবং সেগুলো মনে রাখতে পারছে, এবং এই জন্মেও বলে দিতে পারছে সে গত জন্মে কোথায় ছিল, কি করছিল, কে কার কি সম্পর্কে ছিল, সবকিছু বলে দিতে পারছে। আমরা সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমার কথা সবাই জানি, অনেকেই দেখেছি, অনেকে শুনেছি যে কিভাবে একটা ছোট বাচ্চা রাজস্থানের সোনার কেল্লায় নিজের, যে কোনোদিনই রাজস্থানে যায়নি, কোনোদিনই কেল্লা দেখেনি, কিছু দেখেনি, সে বলে দিতে পারছে যে রাজস্থানের এই সোনার কেল্লায় তার জন্ম হয়েছিল, তার সেখানে কে কে আছে না আছে। এই ধরনের ব্যক্তিদের জাতিস্বর বলা হয়, যারা গত জন্মে নিজের জীবনের ইতিহাস এই জন্মেও মনে রাখতে পারে। অর্থাৎ যে ভালো আঁকা করছে ছোটবেলা থেকে, যে ভালো গান করছে, যে ভালো খেলা করছে, যে ভালো ইংরেজি শিখে গেছে, যে ভালো সংস্কৃত বলতে পারছে, যে বেদের শ্লোক আউড়ে দিতে পারছে, একদম ছোট বয়স থেকে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, কেউ কোথাও শেখায়নি, কোনোদিন শেখায়নি, কোনো চর্চা নেই, অথচ পারছে, হঠাৎ করে শিখে গেল। গড গিফটেড বলা হয়, ভগবানের দান। কেন ভগবানের দান? না, দান সেটা নয়, সেটা হচ্ছে গত জন্মে তার সেইগুলো শিক্ষার মধ্যে ছিল, সেইগুলোতে সে দক্ষ ছিল, সেগুলো দক্ষ থাকার ফলে এই জন্মে সেগুলো সে ছোট থেকে নিয়ে নিয়েছে, খুব সহজেই শিখে নিতে পেরেছে এবং খুব সুন্দরভাবে সেগুলো করে যাচ্ছে। এই হলো গত জন্মে তার শিক্ষার ইতিহাস, যা বহন করে নিয়ে এসেছে। আবার কেউ দুর্ভাগ্যের ইতিহাসও নিয়ে আসতে পারে, কারণ গত জন্মে এমন কিছু কর্ম সে করেছে, কোনো ভুল কর্ম, পাপ কর্ম করেছে, যে এর জন্মে শত চেষ্টা করেও কিছু করতে পারছে না। অনেকের ভাগ্যের চাকা ঘোরে না, প্রচুর চেষ্টা করছে, কোনো রোজগার করতে পারে না, প্রচুর চেষ্টা করছে, স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না, প্রচুর চেষ্টা করছে, পরীক্ষায় ফেল করে যাচ্ছে, সারা দিন পড়ছে, ভালো ভালো টিচার পড়াচ্ছে, সব শেখাচ্ছে, তাও পরীক্ষায় ফেল হয়ে যাচ্ছে, পারছে না। তাহলে কেন সে পারছে না? আর 5টা বাচ্চার মধ্যে তো তাকেও সব শেখানো হয়েছে, আরো বেশি করে শেখানো হয়েছে। কারণ কিছু পাপ কর্মের দ্বারা গত জন্মের বেড়া জালকে তাকে বহন করে নিয়ে এসছে তার আত্মা। গত জন্মের বেড়া জালকে সে বহন করে নিয়ে আসছে, তাকে ভোগ করতে হচ্ছে। শত চেষ্টা করেও কেউ তার ভালো করতে পারছে না, কারণ কর্মফলই শেষ কথা বলে। গত জন্মের কর্মফলও কিন্তু এই জন্মে ভুগতে হবে। যদি গত জন্মে সেটাকে ক্লিয়ার করে না আসতে পারে, তাহলে এই জন্মেও তাকে ভুগতে হবে গত জন্মের তার ক্রিয়ার ফল। সে ভালো কর্ম খারাপ কর্ম যাই হোক না কেন, সেটা ভোগ করতে হবে।
তাহলে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী গত জন্মের থেকে এই জন্মের যে ক্যারি ফরওয়ার্ড করে নেওয়া আসা কর্মফল কোন কোন রাশিচক্রের ঘর থেকে আমরা বার করতে পারবো সেগুলো কিন্তু আলোচনা করলাম, সেগুলো বললাম। এবারে কেউ যদি ব্যক্তিগত চার্ট নিয়ে আসে, যোগাযোগ করে, তাহলে সেই ব্যক্তিগত চার্ট দেখে বলে দেওয়া যাবে যে গত জন্মে সে কি কাজে লিপ্ত ছিল, তার অবস্থান কেমন ছিল, কোন জায়গার সে অধিপতি ছিল, কোন জায়গায় সে বাস করত, তার সম্পর্কের মানুষজনগুলো কেমন ছিল, কোথায় ছিল, সবকিছুই বলে দেওয়া যাবে। এবং কোনো অসুবিধা থাকলে সেগুলোও বলে দেওয়া যাবে। আবার সংখ্যা তত্ত্ব অনুযায়ীও এই বিষয়গুলো আলোচনা করা যেতে পারে। কারণ পিথাগোরাস বলেছিলেন যে নাম্বারস রুল দ্য ইউনিভার্স। পিথাগোরাস কি বলেছিলেন? নাম্বারস রুল দ্য ইউনিভার্স, অর্থাৎ সংখ্যায় এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছে। প্রত্যেকটা সংখ্যা কথা বলে, প্রত্যেকটা সংখ্যা মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে। সব থেকে বড় জড়িয়ে থাকে তার জন্ম তিথি, জন্ম তারিখের থেকেও বেশি তার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে জন্মতিথি। এই মহাজাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডে যে তিথিতে কোনো ব্যক্তি জন্ম হয়েছে, সেই তিথির যে ভাইব্রেশন তরঙ্গ, এই মহাজাগতিক তরঙ্গ তার যে জন্মতিথির সঙ্গে কিন্তু মিলে গেছে, মিশে গেছে। সেই থেকে তার কিন্তু নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় থাকে না। সেই জন্ম তারিখের সাথে সাথে জন্ম তিথি, এই দুটো বিষয়কে কিন্তু তার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়ার অবস্থানকে বোঝায়। অর্থাৎ জন্ম তারিখ এবং জন্মতিথি গুরুত্বপূর্ণ, কিন্তু জন্মতিথি কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ জন্ম তারিখের থেকেও। জন্ম তারিখ যদি 20% তার প্রেডিকশন করে, জন্মতিথি কিন্তু 80% প্রেডিকশন করে দেবে। পারফেক্ট প্রেডিকশন যদি করতে হয় তাহলে জন্মতিথি ধরুন, এই জন্মতিথি হচ্ছে পারফেক্ট প্রিসাইজ প্রেডিকশন দেবে। আর জন্ম তারিখ কিন্তু 20 থেকে 25% প্রেডিকশন দিতে পারে, তার থেকে বেশি প্রেডিকশন দিতে পারে না। কিন্তু জন্মতিথি কিন্তু 80% পর্যন্ত প্রিসাইজ প্রেডিকশন দিয়ে দেবে যদি সঠিকভাবে গণনা করা যায়। তাহলে এই নিউমারোলজি থেকে এই যে সংখ্যা আমরা পাবো, তার জন্মতিথি জন্ম তারিখে যে সংখ্যা আমরা পাবো, সেই সংখ্যা কিন্তু সেই জন্মক্ষণের যে প্রকৃতিতে, এই ইউনিভার্সে, এই মহাজাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা তার তরঙ্গ ছিল, সেই তরঙ্গ সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এবং সেই তারিখ বা তিথি কিন্তু তার পূর্ব জন্মের কথা বলে দেবে, বুঝে নিতে হবে। প্রত্যেকের যে জন্ম তারিখ রয়েছে, জন্ম মাস রয়েছে, জন্ম বছর রয়েছে, সেটা যদি যোগ করে দেওয়া যায়, যোগ করে সেটাকে যদি একক সংখ্যায় নিয়ে আসা যায়, সেই সংখ্যাটা 1 থেকে 9-এর মধ্যে কোনো না কোনো সংখ্যা হবে। 1 থেকে 9-এর মধ্যে কোনো না কোনো সংখ্যা সেটা বেরোবে। তাহলে সেই সংখ্যা থেকে বোঝা যাবে যে তার গত জন্মের কি অবস্থান ছিল। যদি সেই সংখ্যা 1 হয়, তাহলে জানতে হবে যে তাকে কোনো গুরুত্বপূর্ণ লিডারশিপের জায়গা থেকে তৈরি করা হয়েছে। অর্থাৎ গত জন্মে কোনো গুরুত্বপূর্ণ লিডারশিপের জায়গা তার ছিল, সেটা গ্রামে, সেটা পাড়ায়, সেটা দেশে, সেটা রাজ্যে, কোনো স্থানে বা কোনো পরিবারের মধ্যে, সমাজে কোনো না কোনো জায়গায় তার নেতৃস্থানীয় তার অবস্থান ছিল। সেই অবস্থান কিন্তু এই জন্মেও সে চালিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই জন্মেও সে চালিয়ে যাওয়ার চেষ্টা করবে। সে পারুক বা না পারুক, তার সফলতা আসুক বা না আসুক, কিন্তু একটা লিডারশিপের মেন্টালিটি তার মধ্যে থাকবে। কিন্তু তাকে এই জন্মে সংযমী হতে হবে। সবসময় লিডারশিপ করার চেষ্টা করলে কিন্তু তার বিপদ হতে পারে। সেই জন্য অবস্থান বুঝে, গ্রহগত সাপোর্টটা বুঝতে হবে, তার যে পারিপার্শ্বিক যে গ্রহগত অবস্থান রয়েছে সেটা বুঝে নিতে হবে। তারপরে সে লিডারশিপের নেতৃত্ব স্থানীয় জায়গায় যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে পারে।
যার এই সংখ্যা 2 আসবে যোগ করে, তার ক্ষেত্রে কিন্তু গত জন্মে একটা চিন্তাশীল জায়গায় তার অবস্থান ছিল, অর্থাৎ তার মানসিকতার যে অন্তরতম গভীরতম অংশ, সেখানে সে খুব সেন্টিমেন্টাল এবং মন থেকে খুবই ভাবুক প্রকৃতির মানুষ ছিল। সেই অবস্থানও কিন্তু এই জন্মেও তাকে নিয়ে আসছে। এই জন্মেও তার সেই অবস্থান থাকবে, সেখানে কিন্তু নেগেটিভিটি তৈরি হতে পারে। সে কথায় কথায় তার মানুষের একটা ছোট ছোট কথায় তার মন খারাপ হয়ে যেতে পারে। সে সম্পর্কের জায়গা থেকে সবসময় ওভার ইমোশনাল রিয়্যাক্ট করতে পারে, কিংবা তার মনের মধ্যে সবসময় একটা খুঁতখুঁতে বিষয় তৈরি হয়ে যেতে পারে। সে খুব ইমোশনাল এবং একাকিত্ব ভোগ করতে পারে। সুতরাং এই 2 সংখ্যাটা সেটা নির্দেশ করছে এই জন্মে তাকে কিন্তু এই জায়গাটা কাটিয়ে উঠতে হবে। এই যে নেগেটিভ জায়গা, যে 2 এর নেগেটিভ যে জায়গাটা, সেটাকে কাটিয়ে উঠতে হবে। যার এই জন্ম সংখ্যা যোগ করলে 3 আসবে, তার ক্ষেত্রে জানতে হবে সে গত জন্মে তার যে অবস্থান, একটা দানী উদার মনোভাবাপন্ন মানুষ ছিল। উদার মনোভাবাপন্ন, তার ফলে তাকে অনেক ক্ষতি স্বীকার করতে হয়েছে। দান ধ্যানের মাধ্যমে তার জীবন অতিবাহিত হয়েছিল এবং নানান ধরনের যে মানুষের সেবা কর্ম সে করার জন্য উদ্যত ছিল, তার ফলে তাকে অনেক ক্ষতি অপমান সহ্য করতে হয়েছে। এই জন্মেও সেই জিনিসটা সে করার চেষ্টা করে, কিন্তু তাকে সাবধান হতে হবে, তাকে ভেবে চিন্তে কাজ করতে হবে। এই জন্মে সেটা যদি যে কন্টিনিউ রাখতে চায়, তাহলে কিন্তু অসুবিধা হতে পারে। সেটা দান পুণ্য সেবা কর্ম অবশ্যই করবে, কিন্তু বুঝে শুনে হিসেব করে কিছুটা তাকে চলতে হবে। তার অবস্থানগত একটা পরিবর্তন অবশ্যই করতে হবে। যার এই সংখ্যা 4 আসবে, তার গত জন্মে যে পরিবারের মানুষজন ছিল, সেই পরিবারের মানুষজনের দায়িত্ব তার কাঁধের উপর ছিল এবং সেই দায়িত্ব পরিবার বিয়োজনের, মানুষ হারানোর দুঃখ তাকে ভোগ করতে হয়েছিল গত জন্মে। সে পরিবারকে গুছিয়ে উঠতে পারেনি, পরিবার তার যে ভালো দিকগুলো নিতে পারেনি, পরিবার তার থেকে বিচ্ছেদ হয়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল। সুতরাং সেক্ষেত্রে এই জন্মে তাকে সেই পরিবারকে সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে, আরো আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, তার মধ্যে অনেক বেশি সমঝোতা করার শক্তি থাকতে হবে, বেশি খরচ করে দেওয়ার জায়গা থেকে তাকে বাঁচতে হবে, উল্টো পাল্টা খাওয়া খরচ, বাজে খরচ থেকেও তাকে বাঁচতে হবে এবং পরিবারের মানুষকে সঙ্গবদ্ধভাবে একসাথে রেখে দিতে হবে। তবেই সে হবে সুন্দরের মধ্যে সুন্দরতম জীবন সে পাবে। আর যাদের এই সংখ্যা 5 আসবে, সে খুবই বুদ্ধিমান থাকবে, কিন্তু পরিভ্রমণ করা তার ছিল গত জন্মের নেশা। অর্থাৎ বিভিন্ন জায়গায় ট্যুরে ঘুরে বেড়াতো, ঘরে মন টিকত না। নানা পরিবহন ব্যবস্থার মধ্যেই তার জীবন কেটে গিয়েছিল। নানা প্লেসে সে ঘুরতে ভালোবাসত, টুরিস্ট স্পটে ঘুরতে ভালোবাসত, ভ্রমণ পিপাসু ছিল এক কথায়। সেই ব্যাপারটাও তার মধ্যে এই জন্মে দেখা যাবে। তার ঘরের মধ্যে থাকলে, বাড়ির মধ্যে থাকলে, গৃহের মধ্যে থাকলে তার দম বন্ধ হয়ে আসবে, মনে হবে সবসময় বাইরে থাকি। কিন্তু এটা যদি এই জন্মে সে করে, যদি নিয়ন্ত্রণহীন ভাবে করে, অল্প বিস্তর করলে কোনো অসুবিধা নেই, কিন্তু নিয়ন্ত্রণহীন ভাবে করলে তার জীবন কিন্তু বসবে না, তার সংসার বসবে না, তার পরিবার সুখী হবে না। তাকে কিন্তু এই জন্মে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে, গৃহের মধ্যে মন বসাতে হবে, সংসারে মন বসাতে হবে, ঘরের কাজগুলোকে দিকে দেখতে হবে, ঘরের পরিবারের মানুষজনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আলতু ফালতু ঘুরে বেড়ালে হবে না। আবার যার সংখ্যা 6 আসবে, তার কাঁধে গত জন্মে অনেক গুরু দায়িত্ব ছিল। সেই গুরু দায়িত্বের সাথে সাথে সে জীবন চর্চার যে সৌন্দর্যায়নের দিকগুলো ছিল, শরীর চর্চার সৌন্দর্যায়নের যে দিকগুলো ছিল, সেগুলোকে সে বিশেষ পছন্দ করত, কিন্তু সে করে উঠতে পারেনি। এই জন্মে সে নিজের যে শরীর চর্চা, রূপচর্চা, সেই জিনিসগুলো সে করতে চাইবে এবং করতে পারবেও।
সে সুন্দরভাবে বাড়ি সাজাবে, নিজেকে সাজাবে, সম্পর্ককে সাজাবে, সমস্ত কিছু ধন ঐশ্বর্য সম্পদশালী হওয়ার চেষ্টা করবে এবং তার পেছনে সে ছুটবে এবং সে কিছুটা এবং অনেকটাও পেতে পারে। তার সংখ্যা 7 আসবে, সে জ্ঞানী গুণী ব্যক্তি অবশ্যই ছিল এবং এই 7-এর যে প্রভাব সে এই জন্মেও তাকে পাবে সে, এবং দানি জ্ঞানী গুণী শিক্ষিত শিক্ষক পর্যায়ের মানুষ, জ্ঞানী মানুষ সে ছিল এবং সেই 7-এর প্রভাব এই জন্মেও তার মধ্যে থাকবে এবং কোনো অসমাপ্ত কাজ এই জন্মে সে কিন্তু কমপ্লিট করবে। আর 8 যার নম্বর ছিল, 8 যার নম্বর আসবে ক্যালকুলেট করে, তার ক্ষেত্রে মনে রাখতে হবে সে কিন্তু গত জন্মে অনেক কিছু টাকা পয়সা নষ্ট করেছে, নিয়ন্ত্রণহীন জীবনযাত্রা করেছে। এই জন্মে তাকে কিন্তু এক একটা ছোট ছোট বিন্দু পাওয়ার জন্য প্রচুর ধৈর্য ধরতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর পরীক্ষা দিতে হবে একটা ছোট ছোট জিনিস পাওয়ার জন্য। যেটা মানুষ সাধারণভাবে পেয়ে যায়, সেই জিনিসগুলো পেতে তার কাল ঘাম ছুটে যাবে। তার প্রত্যেকটা জিনিস পাওয়ার ক্ষেত্রে অদম্য পরিশ্রম করতে হবে, তবে সেই জায়গাটা পাবে এবং প্রচুর সময় লেগে যাবে। তার প্রত্যেকটা কাজে বিলম্ব হবে, জীবনের প্রত্যেকটা মুহূর্তে তার বিলম্ব হবে এবং সেটার থেকে বাঁচার জন্য তাকে কিন্তু ভগবানের শরণে থাকতে হবে, তবে সে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। আর যার সংখ্যা আসবে 9, সে নানাভাবে নানান বৃহৎ কর্ম, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে শিল্পকলা থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইফ থেকে শুরু করে সমস্ত কিছু জায়গা তার হাতের নখদর্পণে ছিল। সেই জায়গাটা সে এই জীবনেও নিয়ে এসেছে, অর্থাৎ এখানেও সে বিভিন্ন ধরনের অ্যাডমিনিস্ট্রেশনের কাজে, ইঞ্জিনিয়ারিং কাজে বা ডাক্তারের কাজে এই ধরনের কাজগুলো সে করতে চাইবে, কিন্তু করার ক্ষেত্রে তাকে কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করে কাজগুলো করে যেতে হবে, তাহলে সফলতা আসবে। আর এই সংখ্যাগুলো যদি 11, 22 বা 33 আসে, সেক্ষেত্রে কিন্তু যোগ করে একক সংখ্যায় নিয়ে আসার দরকার নয়। এগুলো মাস্টার্স নাম্বার। এই মাস্টার্স নাম্বারগুলো অন্য কথা বলে। এগুলো কিন্তু 11 নম্বর যার আসবে, সে নানা ধরনের মানুষের সেবা কার্যে লিপ্ত ছিল, এই জন্মেও লিপ্ত থাকবে। সে কিন্তু অসম্পূর্ণ অসমাপ্ত কাজ করে নিয়ে এসেছে। আবার 22 নম্বর, সে উদার মনস্ক মানুষ ছিল, শিক্ষক মানুষ ছিল, সে অনেক কিছু জিনিস এই জীবনে নিয়ে আসবে এবং বড় বড় কর্ম সে করে যাবে। আর 33 যার ছিল, সে করবে কোনো ধর্মীয় কাজ, কোনো সৃষ্টিশীল কাজ, কোনো মানুষের বড় বৃহৎ কোনো উপকারে লাগার কাজ, এইগুলো করবে 33 সংখ্যা। আবার 14, 5, 13, 4 এই ধরনের বার্থডে যাদের হবে, তাদের ক্ষেত্রে কিন্তু কার্মিক থাকবে, অর্থাৎ কোনো ঋণ বাকি করে তারা এসেছে, অর্থাৎ কোনো ঋণ তারা বাকি নিয়ে এসেছে, কোনো কর্ম তারা পেন্ডিং করেছে, গত জন্মে ঋণ ছিল, সেগুলো বাকি করে নিয়ে এসেছে। সুতরাং তাদেরকেও চোকাতে হবে। সুতরাং গত জন্মের বিষয় আপনাদের বললাম, আরো আলোচনা করব। ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, রাধে রাধে।